ই-লার্নিং ফর এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের যে বিষয়টি আলোচনা করতে চলেছি সেটি তোমাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এই বিষয়টি সম্বন্ধে তোমাদের, বিশেষ করে ফিফথ সেমিস্টার আন্ডার গ্রাজুয়েট কলেজ স্টুডেন্টসদের এসিসি প্রজেক্ট লিখতে হবে। এই এসিসি প্রজেক্ট নিয়ে আমার কলেজ ডক্টর বি.আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় হেলেঞ্চায়ের অনেক ছাত্রছাত্রীরা ভীষণই দুশ্চিন্তাগ্রস্ত। শুধুমাত্র আমার কলেজের ছাত্রছাত্রীরা নয়, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত সমস্ত কলেজের জেনারেল কোর্স এর ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরাও দুশ্চিন্তাগ্রস্ত। কারণ মেবি অনেকেই রাশিবিজ্ঞান সহযোগে প্রজেক্ট করতে হয় কীভাবে জানো না। তাই তোমাদের সকলকে সাহায্য করার জন্য আমার এই ছোট্ট প্রয়াস। এখানে খুব সহজভাবে বিভিন্ন ক্যালকুলেশন দেখানো হবে, সেই সঙ্গে কিভাবে এসিসি প্রজেক্ট করবে তার ডিটেলসও বলা হবে। তাই খুব মনোযোগ সহযোগে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। পারলে দেখতে দেখতে নিজেরা চেষ্টা করবে। আশা করছি তোমরা অনেকটাই উপকৃত হবে আমার এই ছোট্ট প্রয়াসের মাধ্যমে। তাহলে চলো শুরু করি। প্রজেক্ট করার শুরুতে তোমরা ফ্রন্ট পেজ তৈরি করবে। ফ্রন্ট পেজ তৈরি করা কিন্তু খুবই সহজ। যদি তোমাদের কাছে কঠিন লাগে তাহলে দেখে নাও কিভাবে সহজভাবে অল্প সময়ের মধ্যে ফ্রন্ট পেজ করতে হয়। অনেকে ভাবতে পারো ফ্রন্ট পেজ করার দরকার নেই বা প্রয়োজন নেই। না, এরকমটা একদমই ভাববে না। কারণ বলে রাখি, যে কোনো বিষয় নিয়ে যখন তুমি প্রজেক্ট করতে চলেছো তখন সেই বিষয় সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়া প্রয়োজন। সেটা যদি না দাও তাহলে অনেক সময় সেই বিষয়টি পরীক্ষক ভালোভাবে দেখেন না। তাই ফ্রন্ট পেজ করাটা এক প্রকার বাধ্যতামূলক। এই প্রজেক্টের ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। এ প্রসঙ্গে একটা প্রবাদ বাক্য বলাটা আবশ্যক। বলে না, যার শুরু ভালো তার শেষও ভালো। যাই হোক, দেখো ফ্রন্ট পেজটা কিভাবে করতে হয়। এখন প্রথমে কলেজের নাম লিখবে, তারপর কলেজ কোড দেবে, তারপর এসিসি 3 এবং টাইটেল লিখতে হবে, তারপর ইউনিভার্সিটির নাম লিখবে, তোমার নিজের নাম লিখবে, এসএসসির পেপার কোড লিখবে এবং সঙ্গে সাবজেক্ট লিখবে, সেমিস্টার লিখবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, রোল নাম্বার লিখবে, ডেট অফ এক্সামিনেশন লিখবে, টোটাল নাম্বার অফ পেজেস অর্থাৎ কতগুলো পেজ তুমি ইউজ করেছো বা ইউজড হয়েছে তার সংখ্যাটা লিখবে। দেখো কতটা ইজিলি নিশ্চয়ই তোমরা করতে পারবে। আমার বিশ্বাস তোমরা খুব ভালোভাবে করতে পারবে, এর থেকেও ভালো করতে পারবে, যদিও এটা একটা তোমাদের মতো স্টুডেন্টের করা। এবার নেক্সট দেখো টাইটেল। প্রজেক্ট লেখার শুরুতে টাইটেল লিখতে হয়। এখানে আমি আমার মতো করে একটা টাইটেল দিয়েছি, তোমরা তোমাদের মতো করে টাইটেল দেবে। আমার টাইটেলটা কিন্তু হুবহু কপি পেস্ট করে দেবে না। এবার যে বিষয়টি নিয়ে তুমি কাজ করবে বা ক্যালকুলেশন করবে, সেটি করতে হলে তোমাকে ডেটা কালেকশন বা তথ্য সংগ্রহ করতে হবে। ডেটা কি? এটা না, ডেটা হলো স্কোর বা সংখ্যা। আর স্কোর বা সংখ্যা হলো কোনো ব্যক্তি বা বস্তুর বৈশিষ্ট্যকে পরিমাপ করতে হলে তাকে যে বিশেষ সংখ্যা দ্বারা প্রকাশ করতে হয় সেটি হচ্ছে স্কোর বা সংখ্যা। যেমন কোনো পরীক্ষার্থীর পরীক্ষায় পাওয়া প্রাপ্ত নম্বর, অর্থাৎ কেউ পরীক্ষায় 100 নম্বরের মধ্যে 80 পেল, কেউ 50 পেল। এই যে 80, 50 এগুলো হচ্ছে স্কোর বা সংখ্যা বা ডেটা। তাহলে ডেটা বলতে কি বোঝায় সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এরকম 50 জন পরীক্ষার্থীর বা স্টুডেন্টের ডেটা লাগবে তোমাদের এই প্রজেক্টটি করার জন্য।
এবং যখন তোমরা স্কুলে যাবে, যে কোনো স্কুলেই তোমরা যেতে পারো, সেটা প্রাইমারি হোক, আপার প্রাইমারি হোক বা হায়ার সেকেন্ডারি স্কুল হোক না কেন, সেই স্কুলে যাবে এবং যে বিষয়গুলি তোমরা মনে রাখবে ডেটা কালেকশনের সময়, সেটা হচ্ছে প্রথমত তোমরা কোন ক্লাসের কোন বিষয়ের এবং কত নম্বরের পরীক্ষায় কত নম্বর পেয়েছে এরকম ডেটা নিচ্ছ সেটা উল্লেখ রাখবে, যেটা তোমাদের লিখতে হবে প্রজেক্টে। আর স্কুলে গিয়ে যেটা বলবে তোমরা স্যার ম্যাডামদের, সেটা হচ্ছে তোমরা বুঝেই বলবে যে এরকম কলেজে তোমাদের এই সেমিস্টারে অর্থাৎ 5th সেমিস্টারে স্ট্যাটিস্টিক্যাল অ্যাওয়ারনেস বা ডেটা কালেকশনের ভিত্তিতে তোমাদের প্রজেক্ট করতে হবে, সেখানে অঙ্ক করতে হবে বা স্ট্যাটিস্টিক্স করতে হবে। তো তার জন্য ডেটা কালেকশন প্রয়োজন, তাই তোমরা স্কুলে গেছো এবং ডেটা কালেকশন করাটা আবশ্যক। তো এরকম কথা বললে নিশ্চয়ই তোমাদের স্যার ম্যাডামরা বাধা দেবেন না বা বলবেন না যে তোমাদের হেল্প করবো না বা তোমাদের ডেটা দেবো না। এবং এই ডেটা নিশ্চয়ই তোমরা অন্য কাজে লাগাবে না, সেটা তারা বুঝতে পারবেন এবং এখানে তাদের কোনো সাইন বা অ্যাটেস্টেশন বা অ্যাটেস্টেড কিছুই প্রয়োজন লাগবে না। তো যাই হোক, এই একটি বিষয় তোমরা মনে রাখবে এবং সেই কপিটা কিন্তু তোমাদের প্রুফ হিসাবে প্রজেক্টে লাগাতে হবে। এবং আরেকটি বিষয় যেটা মনে রাখবে সেটা হচ্ছে তোমরা স্যারেদের সঙ্গে একটা ফটো তুলে নিয়ে আসবে এবং যে ফটোটি তোমরা প্রজেক্টে লাগাবে ডেটা কালেকশনের প্রুফ হিসাবে। যেমন তোমরা স্কোর নিয়ে আসবে, তার প্রুফ হিসাবে তোমরা একটা ফটো লাগাবে, আর একটি তোমাদের নিজেদের ফটো স্যার ম্যাডামদের সঙ্গে তোলা। এই দুটি ফটো তোমরা লাগাবে এবং কিভাবে লাগাবে সেটা একটু দেখে নাও। দুটো পেজে দুটো ফটো লাগাতে পারো বা একটা পেজেও লাগাতে পারো। এরকম ফটো লাগাবে, দুটো ফটো লাগাবে এবং ফটোর নিচে তোমরা প্রুফ অফ ডেটা কালেকশন এভাবে লিখে দেবে। তাহলে সহজেই বুঝে যাব বা পরীক্ষক বুঝে যাবেন যে তোমরা সত্যি সত্যিই ডেটা কালেকশন করতে গেছো, তোমরা প্রত্যক্ষ করেছো, তোমরা স্বয়ং সেখানে উপস্থিত থেকে ডেটা কালেকশন করেছো। দেখো, ডেটা কালেকশনের কিছু স্যাম্পল আমি এখানে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। এ প্রসঙ্গে বলে রাখি, তোমরা যদি 2-3 জন মিলে ডেটা কালেকশন করতে যাও, তাহলে একই সেম ডেটা নিয়ে কিন্তু অঙ্ক করবে না, আলাদা আলাদা সাবজেক্টের নম্বর নিয়ে কাজ করবে। কারণ এই একই ডেটায় নিশ্চয়ই একটি সাবজেক্ট দেবে না, একটি সাবজেক্টের নাম্বার দেবে না, অনেকগুলি সাবজেক্ট থাকতে পারে। এখানে যেমন দেখো, বাংলা, ইংরাজি, অঙ্ক, বিভিন্ন সাবজেক্টগুলো দেবে। তোমরা একজন যে সাবজেক্ট নিয়ে কাজ করবে, অন্যজন কিন্তু অন্য কোনো সাবজেক্ট নিয়ে কাজ করবে। একই রকম যদি খাতায় প্রতিফলন দেখতে পাই, বিশেষ করে রেজাল্টে, তাহলে কিন্তু তোমাদের খাতা ক্যান্সেল হবে বা নম্বর কিন্তু কম পাবে। এবার 50 জন স্টুডেন্টের বা পরীক্ষার্থীর ডেটা কালেকশন করার পর যে নম্বরগুলি দাঁড়াবে খানিকটা এরকম দেখে নাও একবার। এটা তোমাদের প্রজেক্টে লেখার দরকার নেই, এইভাবে আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য এটা করেছি। তোমরা যেটা করবে সেটা হচ্ছে প্রথমেই লিখবে যে শ্রেণী তোমরা ডেটা কালেকশন করেছো বা যে বিষয়ের বা কত নম্বরের পরীক্ষা হয়েছে, ফরম্যাটটা এরকম লিখবে। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের শিক্ষাবিজ্ঞান বিষয়ের পারদর্শিতার অধিক্ষার 50 নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি প্রতিবেদন বা বিবরণ। ফরম্যাটটা এরকম রেখে বাদবাকি শ্রেণী, বিষয় এবং কত নম্বরের পরীক্ষা হয়েছে এগুলি চেঞ্জ করে নেবে। তোমরা যে ডেটাটা নিয়ে আসবে বা নিয়ে এসেছো অলরেডি, সেই ডেটাকে বলা হয় র স্কোর বা র ডেটা বা
যদি বাংলায় বলি কাঁচা স্কোর বা অবিন্যস্ত স্কোর। এই ডেটা প্রসঙ্গে বলে রাখি, ডেটা দু রকমের হয়, একটা হচ্ছে এই র ডেটা বা কাঁচা স্কোর বা অবিন্যস্ত স্কোর, আরেকটি হচ্ছে গ্রুপ ডেটা বা বিন্যস্ত স্কোর। এই র ডেটা থেকে তোমাদের ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ তোমাদের স্ট্যাটিস্টিক্স করতে হবে, 5টি স্ট্যাটিস্টিক্স করতে হবে বা অঙ্ক করতে হবে, মিন, মিডিয়ান, মোড, এসডি এবং কিউটি। র ডেটা থেকে কি করে তোমরা ক্যালকুলেশন করবে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তোমাদের খুবই সহজভাবে বুঝতে পারবে, তোমাদের খুবই সহজভাবে বোধগম্য হবে। দেখো, এভাবে তোমরা 50টি স্কোর লিখে নেবে খাতাতে বা একটা শিটও করে নিতে পারো। এই স্কোরগুলির মধ্যে দেখো সবচেয়ে ছোট স্কোর কত আছে, কোনটা আছে, আর বড় স্কোর কোনটা আছে, অর্থাৎ সর্বনিম্ন স্কোর কোনটা আর সর্বোচ্চ স্কোর কোনটা। দেখো আমি এখানে লাল কালার দিয়ে ইন্ডিকেট করেছি। সর্বোচ্চ সংখ্যা হলো 43 আর সর্বনিম্ন সংখ্যা হলো 10। নিশ্চয়ই এইটুকু তোমরা করতে পারবে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুটোর বিয়োগফল করতে হবে, এবং বিয়োগফলকে বলা হয় রেঞ্জ বা প্রসার। তাহলে বিয়োগফল কত করলে কত হয়, 43 - 10 33, 33 হবে। এই রেঞ্জ কিন্তু খুব একটা ভাইটাল বিষয়। সেটা কেন? কারণ এই প্রসারটি উপর ডিপেন্ড করছে তোমার কতগুলো শ্রেণী হবে এবং তোমার আয় কত হবে। আয় এর অর্থ হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল বা শ্রেণী ব্যবধান বা শ্রেণী প্রসার, অর্থাৎ দুটি স্কোরের মধ্যে কতটুকু গ্যাপ আছে। এবার এ প্রসঙ্গে বলে রাখি, তুমি আয় যাই নাও না কেন সবসময় নেওয়ার চেষ্টা করবে পূর্ণ সংখ্যা, যেমন 5, 10, ম্যাক্সিমাম 5, 10ই হয় আর কি। তো এই সংখ্যাটা নিলে কি হবে, তোমার হিসাব রাখতে সুবিধা হবে। এবং যে কারণে এই প্রসারটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তুমি আই দিয়ে যেটা ভাগফল পাবে, আই দিয়ে ভাগ করার পরে সেই ভাগফলটা কিন্তু 5 কিংবা 5-এর বেশি হতে হবে। তুমি যদি 10 দিয়ে এটা ভাগ করো তাহলে দেখো 3 পাবে ভাগফল। অপূর্ণ সংখ্যা যাবে না, কোনো পয়েন্টের বা ভগ্নাংশের মধ্যে যাবে না, পূর্ণ সংখ্যার মধ্যে যাবে, পূর্ণ সংখ্যা নেবে। যদি 10 নাও তাহলে 10, 3 10 = 30, তাহলে 3টে হবে, মানে 3 ভাগফল হবে। সেক্ষেত্রে কিন্তু হবে না অঙ্ক। যদি তুমি 5 নাও, 5 ছক 30, হ্যাঁ পূর্ণ সংখ্যা 5 হলো আর এদিকে ভাগফল 5-এর বেশি আছে, তাহলে 5 নেওয়া যেতেই পারে। তো সেই হিসাবেই আমি এখানে ক্লাস ইন্টারভ্যাল বা শ্রেণী প্রসার বা শ্রেণী ব্যবধান 5 একক ধরে নিয়েছি এবং এটা ভাগ করে দেখিয়েছি। দেখো এরকম 5 ছক 30 এভাবে রেখে দেবে দাগ দিয়ে, অবশিষ্টাংশ বের করে আনবে না। এবং প্রতি ক্ষেত্রেই যখনই তোমরা অঙ্ক করবে তখন এই ভাগফলের সঙ্গে এক এক্সট্রা যোগ করবে, অর্থাৎ 6 + 1, অর্থাৎ মোট শ্রেণী সংখ্যা হবে 7। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করতে হবে, এবং তার আগে তোমাকে লিখে নিতে হবে। এটা লেখার পর তোমাকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করতে হবে, এবং যেখানে স্কোর, ক্লাস বাউন্ডারি, ভ্যালি, ফ্রিকোয়েন্সি, এটাকে সংক্ষেপে এফ বলে, এরকম তোমাদের করতে হবে। এই 4টি কলাম করতে হবে এবং শুরু করবে কত দিয়ে না, ছোট সংখ্যা যেটি থাকবে সেটি দিয়ে। ছোট সংখ্যা কত ছিল, 10 ছিল, তাহলে 10 থেকে দেখো শুরু করেছি। কত ক্লাস ইন্টারভ্যাল ছিল, মানে দুটো স্কোরের মধ্যে কত ব্যবধান থাকবে না, 5, তাহলে 10 থেকে 5 ঘর যাবো 10কে ধরে, তাহলে 10কে ধরে যদি 5 ঘর যাই তাহলে দেখো 14 পর্যন্ত 5 হয়ে যাচ্ছে, 10, 11, 12, 13, 14। অর্থাৎ এই দুটো স্কোরের মধ্যে যদি ডিফারেন্স 4 থাকে তাহলে কিন্তু 5 একক হয়ে যাচ্ছে, অর্থাৎ 10টাকেও কিন্তু আমরা ধরছি। এবার 10 থেকে 14 নেওয়ার পর তারপর কত দিয়ে শুরু করবো না, এক ডিফারেন্স দিয়ে পরের সংখ্যা থেকে শুরু করবো, অর্থাৎ 15 থেকে 19। দেখো আবার সেম 15, 16, 17, 18, 19, তাহলে 15 থেকে 19-এর মধ্যে ডিফারেন্স কিন্তু 5 আছে। এইভাবে
20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, কত অবধি নেব না হাইয়েস্ট স্কোর কত আছে আমার, হাইয়েস্ট স্কোর কত ছিল 43, তাই দেখো 40 থেকে 44 অবধি আমি লাস্ট নেব। এবার এই যে মোট শ্রেণী সংখ্যা 7টি হলো, 7টি দেখি তো হয়েছে কিনা। দেখো 10 থেকে 14 থেকে ধরো 1 2 3 4 5 6 7, দেখো 7টি শ্রেণী আছে, তাহলে আমার অঙ্ক পর্যন্ত করা ঠিক আছে। এবার ক্লাস বাউন্ডারি কিভাবে করবে না, এই দেখো এই যে 10 থেকে 14, তারপরে দেখো এক ডিফারেন্স 15 থেকে 19, সবগুলোর মধ্যে এক ডিফারেন্স, এই একটা ডিফারেন্স হয় এজন্যই 0.5 কমে এবং 0.5 বাড়ে। দেখো 10 থেকে 14 যদি ক্লাস বাউন্ডারি করি তাহলে দেখো 9.5, 0.5 কমলে কত হবে 9.5, আর 0.5 বাড়লে 14.5। ঠিক পরেরটা দেখো আবার 15 থেকে যদি 0.5 কমে তাহলে হবে 14.5 থেকে 19.5, অর্থাৎ এইভাবে দেখো গ্যাপটা পূর্ণ হয়ে যাচ্ছে। এবার যদি দেখো তুমি 9.5 থেকে 14.5, পরেরটা দেখো 14.5 থেকে 19.5, তাহলে দেখো দুটোর মধ্যে ডিফারেন্স 5 আছে। এখানে কিন্তু এই 9.5 থেকে 14.5 হবে না, কেননা পরের যে শ্রেণী সেখানে কিন্তু 14.5 আছে, কোনো এক ডিফারেন্স নেই। কিন্তু স্কোরে যেটা আছে 10 থেকে 14, 15 থেকে 19, সেখানে কিন্তু এক ডিফারেন্স আছে, তাই ওই একটা কিন্তু আবার ধরে নিতে হবে। অর্থাৎ 10 থেকে 14 মধ্যে ডিফারেন্স কিন্তু 4 আছে, কিন্তু 10 থেকে যদি ধরি তাহলে কিন্তু 5 হয়ে যাবে। এই পর্যন্ত বুঝতে পারলে এবার ট্যালি কিভাবে করবে বা ফ্রিকোয়েন্সি বা কিভাবে করবে। দেখো এই যে 10 থেকে 14 এই যে শ্রেণী, এই শ্রেণীতে দেখো কটা সংখ্যা আছে, দেখো 10, 11, 12, 13, 14, 5টি সংখ্যা আছে। এবার এই যে র ডেটা বা অবিন্যাস স্কোর যেটা স্টুডেন্টদের থেকে আমরা পেয়েছি, স্কুল থেকে কালেকশন করেছি, এই র ডেটার মধ্যে চলে যাব। দেখো এখানে বিভিন্ন কালার করা আছে, তাহলে 10 থেকে 14 প্রথমে আমরা দেখব কটা স্কোর আছে। দেখো রেড কালার যেগুলো আছে সেগুলো দেখো 10 থেকে 14 মধ্যে, দেখো 1 2 3 4 5 6 7 8, তার মানে 10 থেকে 14 8টি আছে ট্যালি। তাহলে আমি চলে যাব ট্যালিতে, দেখো এখানে এইভাবে 4টি দাগ দিয়ে একটা এদিক দিয়ে কেটে দিতে হবে, মানে 5, আর এদিকে 3, 8। তাহলে ফ্রিকোয়েন্সি আমি এখানে সংখ্যায় লিখবো 8। এবার 15 থেকে 19 আবার সেম ভাবে আমাদের গুনতে হবে, তাহলে চলো চলে যাই আবার সেখানে। দেখো 15 থেকে 19, দেখো এটা সবুজ কালার আছে, গ্রিন কালার, দেখো 19 1 2 3 4 5 6 7 8, দেখো এটাও 8 আছে। এইভাবে প্রতিটা কিন্তু আমাদের এই শ্রেণীর মধ্যে যতগুলো সংখ্যা আছে, 10 থেকে 14 যেমন 5টি সংখ্যা, 10 থেকে 14 যেমন 8টি সংখ্যা, 15 থেকে 19-এর মধ্যে যেমন 8টি সংখ্যা, এইভাবে আমাদের সবগুলো করে নিতে হবে। এবার ট্যালি সবগুলো করে নেওয়ার পর তারপরে ফ্রিকোয়েন্সিতে এই সংখ্যাগুলো কতগুলো দাগ আছে সেই দাগগুলো কাউন্ট করে এখানে সংখ্যা হিসেবে লিখতে হবে। যেমন 10 থেকে 14-তে 4 দিয়ে একটা দাগ 5, আর 6 7 8, দেখো ফ্রিকোয়েন্সি 8। 15 থেকে 19-এ আবার 5 আর 3 8, 20 থেকে 24 5 আর 2 7, 25 থেকে 29 5 আর 3 8, 30 থেকে 34 5 আর 5 10, 35 থেকে 39 5 আর 1 6, আর 40 থেকে 44 দেখো 3। তাই টোটাল আমাদের কত হলো n12 সমান 50। এবার এই ফ্রিকোয়েন্সি গুলো গুনো, এই ফ্রিকোয়েন্সি গুনে দেখতে হবে যে 50 হচ্ছে কিনা, যদি না হয় তাহলে কোথাও একটা আমাদের গন্ডগোল আছে। দেখো এখানে কাউন্ট করো, 8 আর 8 16, 16 আর 7 23, 23 আর 8 23 আর 8 31, 31 আর 10 41, 41 আর 6 47 আর 3 50। তাহলে আমাদের এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল হয়ে গেল। এবার তোমাদের বলেছিলাম র ডেটার সময় গ্রুপ ডেটার কথা। এই যে স্কোর পেলাম আর এই যে ফ্রিকোয়েন্সি পেলাম, এই স্কোর আর ফ্রিকোয়েন্সি যখন পাবো একসঙ্গে দেওয়া থাকবে তখন সেটাকে বলা হয় গ্রুপ ডেটা। এবার আমাদের এটা গ্রুপ ডেটা হয়ে গেল, এইবার আমরা অঙ্ক করব।
তার আগে আমাদের যে ডেটা অ্যানালিসিসগুলো করতে হবে সেগুলো কি? প্রথমে দেখো, ডেটা অ্যানালিসিস বলে তোমরা হেডিং করবে। হেডিং করার পর লিখবে যে বিষয়টি পরিসংখ্যার উপর ভিত্তি করে নিম্নে তার গড় অর্থাৎ মিন, মধ্যমান মিডিয়ান, ভূশিষ্ঠক মোড, সম্মুখ বিচ্যুতি বা আদর্শ বিচ্যুতি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা এসডি এবং চতুর্থাংশ বিচ্যুতি বা কোয়ার্টাইল ডিভিয়েশন বা কিউডি নির্ণয় করা হলো। তাহলে পরপর আমরা নির্ণয় করব। এবার প্রথমে যেটা নির্ণয় করবো সেটা হচ্ছে মিন। মিনের ক্ষেত্রে দেখো কি ক্যালকুলেশন করতে হবে। প্রথমে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ছবি, এরকম আমি যেরকম ছবি দিয়েছি এরকম তোমরা নিজেদের খাতায় লিখে নেবে, এরকম টেবিল করে নেবে তোমরা। সেখানে কি কি লিখবে? স্কোর লিখবে, ক্লাস বাউন্ডারি লিখবে, ফ্রিকোয়েন্সি লিখবে, এক্স ড্যাশ লিখবে, এফ এক্স ড্যাশ লিখবে। নতুন তাহলে কি লিখতে হবে না এক্স ড্যাশ আর এফ এক্স ড্যাশ। তাহলে এক্স ড্যাশ কি করে পাবো আমরা? দেখো এই যে 25 থেকে 29 এই ফ্রিকোয়েন্সির মাঝ বরাবর দেখবে এখানে 7টি শ্রেণী আছে, তার মাঝ 8 হচ্ছে। দেখবে তুলনামূলকভাবে যে সংখ্যাটি বড় আছে, ফ্রিকোয়েন্সি যেটা বড় আছে সেটাকে কল্পিত গড় ধরবে। এখানে আমি মাঝখান বরাবর ধরেছি, 10 বড় কিন্তু আমি 8 ধরেছি। তাহলে আমি এটাকে দেখো এটা বক্স মতো করে দিয়েছি, এটাতে আমার কল্পিত গড় আছে। মিন দুটো ভাবে করা যায়, একটা হচ্ছে কল্পিত গড়ের মাধ্যমে আর একটা হচ্ছে দীর্ঘ পদ্ধতির মাধ্যমে। দীর্ঘ পদ্ধতির মাধ্যমে আমি এখানে করিনি, এখানে কল্পিত গড়ের মাধ্যমে করেছি। তোমরা পারলে দীর্ঘ পদ্ধতির মাধ্যমে করতে পারো। তাহলে এখানে আমাদের কল্পিত গড় ধরতে হবে। তাহলে আমার এই ঘরটিতে কল্পিত গড় আছে আমি ধরে নিয়েছি, তাই এখানে আমি 0 দিয়েছি। ঠিক এক্স ড্যাশের সোজাসুজি এই ঘরটিতে 0। এবার যেদিকে স্কোর কমছে দেখো এদিকে ওপর দিকে কমছে, তাই এখান থেকে -1, -2, -3 করবো। যেদিকে বাড়ছে সেখানে +1, +2, +3 করেছি। এ পর্যন্ত নিশ্চয় বুঝতে পেরেছো। এবার এই এফ এক্স ড্যাশকে গুণ করতে হবে, এফ এক্স ড্যাশ আমাদের এফ এক্স ড্যাশ বের করতে হবে। আমি পরে দেখাচ্ছি মিনটা, মিনের সূত্র দেখলে নিশ্চয় বুঝতে পারবে। তাহলে এফ এক্স ড্যাশ গুণ করে দাও, 8 আর 3 গুণ করে কত হয় 24। আর দেখো চিহ্নটা কত আছে, কি আছে, মাইনাস আছে, এখানে মাইনাস। ঠিক সেম ভাবে 8 2 গুণ 16 -16, 7 অক্ষে 7 -7, 8 0 0। 8 এর সঙ্গে যতই গুণ করো, শূন্যের সঙ্গে যত কিছুই গুণ করো না কেন, ভাগ করো না কেন, সেটা কিন্তু শূন্যই হয়। তাই শূন্যের সঙ্গে 8 গুণ করলেও কিন্তু শূন্য হবে। আর এই যে দশককে 10, এখানে প্লাস চিহ্ন আমি দিইনি কারণ প্লাস না দিলেও হয়। 6 2 12, 3 3 9। এবার এই সংখ্যাগুলোকে একত্রে যোগ করতে পারো। জানো যে মাইনাসে মাইনাসে যোগ হয়, যোগ করতে হয়। তাহলে এখানে মাইনাস সংখ্যাগুলোকে যোগ করে নিয়েছি, করলে হয় -47, আর এখানে যোগ করলে হয় 31। তাহলে কত হবে বিয়োগ করলে 16। বড়টা চিহ্ন কি না মাইনাস, তাই এখানে মাইনাস হয়েছে। আর n = 50। এবার সূত্রটা দেখো কেন এটা সামেশন এফ এক্স ড্যাশ করলাম। আচ্ছা, সামেশন কথার অর্থ হচ্ছে যোগফল। এটা আমরা যোগ বের করলাম, ক্যালকুলেশন করলাম, তাই এটা সামেশন চিহ্ন দিয়েছি। আর এফ এক্স ড্যাশ বসে গেছে। এবার সামেশন এফ এক্স ড্যাশ কেন দিয়েছি? কারণ আমাদের সূত্রে আছে সামেশন এফ এক্স ড্যাশ। দেখো মিনের সূত্রটা এবার দেখো, মিন সমান এম প্লাস সামেশন এফ এক্স ড্যাশ বাই এন ইন্টু আই। এম মানে কি দেখো পাশে লিখে দিয়েছি, এম সমান হচ্ছে অ্যাজিউমড মিন অর্থাৎ কল্পিত গড়। কল্পিত গড় কিভাবে বের করতে হবে না, যে শ্রেণীতে আমি ধরেছি কল্পিত গড় সেই শ্রেণীর এই যে দুটো সংখ্যা 25 29 এই দুটো সংখ্যাকে যোগ করে 2 তে ভাগ করতে হবে, যেটা বেরোবে সেটা হচ্ছে কল্পিত গড়। 27 হচ্ছে কল্পিত গড়, দেখো 27 লিখেছি এম এর পরে। এবার সামেশন এফ এক্স ড্যাশ, যেটা দেখো এখানে আমরা নির্ণয় করেছি -16, সেটা আমরা দিয়েছি -16। এন সমান 50, এই যে 50, আর আই সমান 5। দেখো 10 থেকে 14 এর মধ্যে কত ডিফারেন্স, 5, তাই 5। এখানে তোমরা লিখেও দিতে পারো, এখানে লিখে নেবে রাফে। এবার ক্যালকুলেশন করো। প্রথমে এই প্রশ্নটুকু করতে হবে। তাহলে 27 বসে গেল, এই প্লাস আর এখানে মাইনাস আছে, তাই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। আর 16কে যদি 50 দিয়ে ভাগ করি আমি, তাহলে হবে 0.32। এক্ষেত্রে তৃতীয় সংখ্যাটা নেবে, পয়েন্টের পরে 3টে সংখ্যা নেবে এবং তৃতীয় সংখ্যাটা দেখবে যে 5 কিংবা 5 এর বেশি আছে কিনা, অর্থাৎ 5 থেকে 9 এর মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে এর আগের সংখ্যার সঙ্গে 1 যোগ করে দেবে। নিশ্চয়ই এই 2 এর পরে যে সংখ্যাটা সেটা 5 এর বেশি ছিল না, তাই এখানে 2 বসিয়ে দিয়েছি আর গুণ 5। এবার এই গুণটা আগে করতে হবে। তাই দেখো 27 মাইনাস এটা গুণ করলে 1.6, এটা মাইনাস করলে 25.40। নিশ্চয়ই মিন তোমরা বুঝতে পারলে। আর একবার দেখে নেবে, একবার ক্যালকুলেশন করে নেবে।
বা অঙ্ক করতে করতে আমি যে দেখাচ্ছি তোমরা একটু অঙ্ক করে নেবে, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে একদম ইজিলি। কোনো চাপ নেবে না, কোনো টেনশন নেবে না। আর যখন অঙ্ক করবে একদম মাথা ঠান্ডা করে অঙ্ক করবে, অ্যাটেন্টিভলি অঙ্ক করবে। অঙ্ক করছো আর এদিকে অন্য কিছু ভাবছো তাহলে কিন্তু হবে না। নেক্সট আমরা কি দেখব না, আমরা দেখব মিডিয়ান। আবার সেম ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। তোমরা পারলে এক টেবিলের মধ্যে সমস্ত কিছু করে নেবে। আমি এখানে বিভিন্নভাবে করেছি তাই টেবিলটাকে রেখেছি। দেখো, মিডিয়ান বের করতে হলে আমাদের কি করতে হবে, স্কোর ফ্রিকোয়েন্সি রাখবে, আর সিএমএফ এর ফুল ফর্ম হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এই সিএমএফ বের করতে হবে। সিএমএফ কিভাবে বের করবো না, প্রথম ফ্রিকোয়েন্সির যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বসিয়ে দেবো 8, তারপরে সংখ্যার সঙ্গে যোগ করবো 8 আর 8 16, 16 আর 7 23, 23 আর 8 31, 31 আর 2 41, 6 47 50। অর্থাৎ এন যত হবে লাস্টের সিএমএফটা কিন্তু তত হবে। যদি না হয় তাহলে কোথাও ভুল আছে। এবার সূত্রটা দেখে নাও। সূত্র কি আছে, এল এল প্লাস এন বাই টু মাইনাস এফ বি বাই এফ এম ইন্টু আই। এল এল মানে কি, এল এল মানে হচ্ছে লোয়ার লিমিট। লোয়ার লিমিট কিভাবে বের করবে না, এই যে মিডিয়ানের ক্ষেত্রে এবং পরবর্তী ক্ষেত্রে যখন তোমাদের কিউডি বের করবো সেখানেও দেখাবো নিশ্চয়ই, যে এই এন বাই টু, এই এন বাই টু হচ্ছে ভাইটাল। তাহলে এই এন বাই টু মানে কত, এন মানে হচ্ছে 50 আর 2 2 দিয়ে ভাগ করলে মানে 50কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 25। তাহলে দেখতে হবে 25 কোথায় আছে, 25 এটা দেখো সিএমএফ কোথায় আছে। 25 সিএমএফ কোথায় আছে দেখো, 31-এর মধ্যে আছে। 23-এর মধ্যে নেই কিন্তু 31-এর মধ্যে আছে। তাহলে 31-এর মধ্যে এই ঘরটায় কিন্তু আমাদের লোয়ার লিমিট আছে। এখানটায় n বাই টু আছে মানে এখানটায় আমার লোয়ার লিমিট আছে। দেখো লিখেও দিয়েছি যে যে শ্রেণীতে আছে মানে 25 যে শ্রেণীতে আছে তার নিম্ন সীমা অর্থাৎ কোথায় আছে না এখানে। তার নিম্ন সীমা কত হবে, এই যে 0.5 কমে যাবে, তাহলে 24.5। দেখো 24.5। তারপর কি এফবি, এফবি মানে ফ্রিকোয়েন্সি বিলো। এটা কোথায় আছে না n বাই টু এর নিচে অবস্থিত শ্রেণীগুলি যোগফল, অর্থাৎ n বাই টু কোথায় আছে, এই যে এখানটায় আছে। তাই এর নিচের বলতে দেখো এই ঊর্ধ্বমুখী যখন যাচ্ছে উপরের দিকে যাচ্ছে তখন কিন্তু স্কোর কমছে, মানে এখানটায় ফ্রিকোয়েন্সি কমছে। তাই এই সংখ্যাগুলো যোগফল মানে এখানে আছে, তার মানে এই সংখ্যাটা বাদ দিয়ে এই শ্রেণীটা বাদ দিয়ে এই তিনটে সংখ্যা যোগফল দেখো কত হয়, 8 আর 8 16 7 23। দেখো এখানেও আছে 23, তাই এখানটা আমি এফবি বলে উল্লেখ করেছি। তাহলে 23 পেয়ে গেলাম। এফএম কি না, n বাই টু যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর পরিসংখ্যা কত হবে, সমান 8। দেখো কোথায় আছে 31, এই যে ফ্রিকোয়েন্সি 8, এই 8 হলো আর i সমান 5। ক্যালকুলেশন করে দাও, বসিয়ে দাও। তো 24.5 এলএল প্লাস 25 n বাই টু, এফবি কত 23 এখানে লেখা আছে, এফএম এখানেও লেখা আছে 8 ইন্টু 5। আবার সেই এইটুকু আগে করবো, তাহলে 25 থেকে 23 বিয়োগ করলে 2 হয়, 2/8 ইন্টু 5। এটাকে করলে হয় কত 1.25। আগে 5 দুগুণে 10, 10/8। তাহলে 8 দিয়ে 10কে ভাগ করে কত হবে 1.25, 1.25। এখানে যোগ করলে কত হবে 25.75। মিডিয়ান বেরিয়ে গেল। এবার কি করতে হবে, মোড। দেখো মোড একদম সোজা, মিডিয়ান আর মিন বের করলেই হয়ে যায় মোড, কারণ সূত্র হচ্ছে 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। তাহলে 3 এর সঙ্গে মিডিয়ান যোগ গুণ করেছি আর 2 এর সঙ্গে মিন গুণ করেছি, দুটো বিয়োগফল করেছি, দেখো 26.45 বেরিয়ে গেছে। এটা ইজিলি একদম। এরপর যেটা করব সেটা হচ্ছে এসডি। এখানেও দেখো আমি ফ্রিকোয়েন্সি টেবিল দিয়ে দিয়েছি সুবিধার্থে, তোমাদের বুঝতে সুবিধা হবে তাই জন্য আমি প্রতি অঙ্কের আগে আমি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল দিয়ে দিয়েছি, সেখানে ক্যালকুলেশন করে দেখিয়েছি, তারপর অঙ্ক করেছি। দেখো এখানে একদম ইজিলি, ভয় পাওয়ার কিছু নেই। দেখো এখানে এসডি সূত্রটা দেখো তাহলে বুঝতে পারবে ক্যালকুলেশনটা। সূত্রটা কি, আই ইন্টু রুট ওভার সামেশন এফ এক্স ড্যাশ স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ এক্স ড্যাশ বাই এন তার হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, সামেশন এফ এক্স ড্যাশ আর সামেশন এফ এক্স ড্যাশ তার হোল স্কোয়ার। তাহলে কি দেখো সেই একদম মিন যখন করেছিলাম এফ এক্স ড্যাশ পর্যন্ত আমরা কিন্তু করেছিলাম, কারণ ওখানে সামেশন এফ এক্স ড্যাশ কিন্তু ছিল। তাহলে এই পর্যন্ত আর নতুন করে বোঝালাম না, এটা আমরা পেয়ে গেলাম। নতুন যেটা আমাদের করতে হচ্ছে, অ্যাড করতে হচ্ছে এসডি এর কাছে, সেটা হচ্ছে এই এফ এক্স ড্যাশ তার স্কোয়ার। কি করে পাবো না, দেখো এই এক্স ড্যাশ আর এখানে এফ এক্স ড্যাশ, এক্স ড্যাশ গুণ করলে কিন্তু হয় এক্স ড্যাশ তার স্কোয়ার, আর এফ তো রয়ে গেল, তাহলে এফ এক্স ড্যাশ স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে এখানে দুটো গুণ করেছে মানে এই সংখ্যাগুলো গুণ করতে হবে। তাহলে দেখো 3 24 72, দেখো মাইনাসে মাইনাসে গুণ করলে কত হয় প্লাস, তাই এখানে দেখিনি আমি। এটাও তাই সেম, 16 দুগুণ 32, 7 7, দেখো
দশককে 10, 12 দুগুণ 24, 3 নং 27। এবার এটা ক্যালকুলেশন করলে কত হয়? 172। তোমরা একবার দেখে নেবে ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। তাহলে আমাদের সামেশন এফ এক্স ড্যাশ বেরিয়ে গেল, আর এদিকে সামেশন এফ এক্স ড্যাশ তার স্কোয়ারও বেরিয়ে গেল। এবার দেখো বসিয়ে দাও এখানে নাম্বার। তাহলে 5 i সমান 5 ইন্টু সামেশন এফ এক্স ড্যাশ স্কোয়ার কত? 172, এন কত? 50 বসিয়েছি, মাইনাস সামেশন এফ এক্স ড্যাশ কত? -16, দেখো -16, আর এন কত? -50। এই টোটালটা কিন্তু হোল স্কোয়ার। এবার এটাকে ভাগ করলে 3.44, আর এটাকে করলে কত? 16কে স্কোয়ার করলে কত হবে? 256। এখানে মাইনাস আছে মানে -16 ইন্টু -16, তাই প্লাস হয়ে যাবে। 256, আর 50কে স্কোয়ার করলে হয় 2500। এবার এটাকে ভাগ করলে হয় 0.10। তাহলে এটাকে বিয়োগ করলে কত? 3.34, এর রুট করলে কত? 1.83, তাহলে 5 এর সঙ্গে গুণ করলে 9.15। একদম কিন্তু ইজি। তোমরা বারবার ভিডিও দেখবে, প্রথমবার বুঝতে না পারলে দ্বিতীয়বার দেখবে, দ্বিতীয়বার বুঝতে না পারলে তৃতীয়বার দেখবে, কিন্তু যতবারই দেখবে ততবারই কিছু না কিছু শিখবে, অর্থাৎ অ্যাট লাস্ট তোমরা কিন্তু শিখতে পারবে অঙ্কটা, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। নেক্সট এবং লাস্ট সেটা হচ্ছে কিউডি। দেখো কিউডি বের করতে গেলে এখানেও আমি ডিস্ট্রিবিউশন টেবিল দেখিয়েছি, এটাও সেই বলেছিলাম মিডিয়ানের মতো আর কি। দেখো এখানেও কি করতে হবে? সিএমএফ বের করে নিতে হবে। সিএমএফ কিভাবে বের করতে হয় সেটা অলরেডি জানিয়ে দিয়েছি। এবার দেখো কিউডি সূত্রটা কি? কিউডিকে কিউ লিখতে হয়, কিউ বলে প্রকাশিত হয়, মানে কোয়ার্টাইল ডিভিয়েশন বা চতুর্থাংশ বিচ্যুতি, যার সংক্ষেপে হচ্ছে কিউ বলে। তাহলে কিউ সমান সমান কি? Q3 - Q1/2। Q3 মানে কি? দেখো লিখে দিয়েছি পাশে P75, আর Q1 মানে হচ্ছে P25, আর Q2 মানে হচ্ছে P50 বা মিডিয়ান। এবার এই P75 বের করতে হবে আমাদের, P25 বের করতে হবে। কি করে বের করবো? দেখো প্রথমে P25 বের করেছি, P25 সমান সমান Q1, এটা আগেই বলে দিয়েছি। এর সূত্র কি? দেখো একদম মিডিয়ানের মাত্র, LL প্লাস n/4 মাইনাস f বাই f, ছোট হাতের f, এটা বড় হাতের f, ইন্টু i। এই n/4 কিন্তু এখানেও ভাইটাল। n/4 কেন? কারণ P25 মনে হচ্ছে যে P এর 25%, তাহলে n/4 মানে হচ্ছে n এর 25%। তাহলে n এর 25% হলে n এর মানে গুণ হয়, তাহলে n গুণ 25, আমি এটা দেখাইনি যদিও, 25% মানে 25/100, তাহলে n অর্থাৎ 50 গুণ 25/100, এটা করলে কত হয়? দেখবে 12.5 হয়। একদম ইজি। তাহলে দেখো LL কোথায় হবে? কোথায় আছে না n/4 যে শ্রেণীতে আছে তার নিম্নসীমা। দেখো n/4 মানে হচ্ছে কত? 12.5। দেখো 12.5 কোথায়? দেখো 16তে 12.5 আছে, 12.5 এই 16তে আছে, তাহলে 16তে আছে, তার মানে এই ঘরটায় আছে, তাহলে এই ঘরের নিম্নসীমা, তাহলে 14.5, সেই 0.5 কমে যাবে, তাহলে এখানে 14.5 হবে। আচ্ছা দেখো লিখেও দিয়ে 14.5। বড় হাতের f এর মানে কি না n/4 যে শ্রেণীতে আছে তার আগের শ্রেণী পর্যন্ত CMF, ওই সেই যোগফল। দেখো এই আগের শ্রেণী একটাই আছে 8, তাহলে এই 8, দেখো এটাও CMF, এই CMF হয়ে গেল 8। f কোথায় না n/4 যে শ্রেণীতে আছে তার পরিসংখ্যা। দেখো এই পরিসংখ্যা কোথায়? এই 16 ঘরের এই যে পরিসংখ্যা 8, আর i সমান 5। এবার ক্যালকুলেশন করো, দেখো বসিয়ে দিয়েছি 14.5 প্লাস 12.5 মাইনাস 8 বাই 8 ইন্টু 5। এটাকে আবার ক্যালকুলেশন, এটুকু ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে দেখো 17.31 হয়। একদম ইজি। নেক্সট P25 হলো, অর্থাৎ Q1 হলো, এবার Q3 বা P75 এটা বের করতে হবে। এটাও সেম, দেখো সূত্রটা কি? সব সেম, শুধু এখানটা একটু অন্যরকম। LL প্লাস 3n/4 মাইনাস f, বড় হাতের f, এখানে ছোট হাতের f, ইন্টু i। এখানেও তাই, n এর 75%, মানে n এর 75% মানে n ইন্টু 75/100, তাহলে 25 যদি কাটা যায় তাহলে উপরে 3 হয়, নিচে 4 হয়, তাহলে 3n/4, দেখো সেই 3n/4 হলো। তোমরা একবার ক্যালকুলেশন করে নেবে, নিশ্চয়ই বুঝতে পারবে। 3n/4 মানে 3 ইন্টু 50/4, এটা ক্যালকুলেট করে 37.5। তো আমাদের দেখতে হবে এই সিএম এর মধ্যে 37.5 কোথায় আছে। দেখো এই 41 এর মধ্যে কিন্তু 37.5 আছে, তাহলে এর নিম্নসীমা LL মানে, তাহলে 29.5, 3n/4 মানে 37.5,
আচ্ছা, এর আগের সেম এফ 31, সেটা হচ্ছে বড় হাতের এফ, দেখো লেখাও আছে 31 হয়েছে। ফ্রিকোয়েন্সি কোনটা হবে না, এই যেটা আছে এর ফ্রিকোয়েন্সি মানে 10, দেখো 10 আছে, আর এর গুণ করলে 5 হয়, দেখো 5। এবার ক্যালকুলেশন করে দেখো 32.75, একদম ইজিলি। তাহলে আমাদের সব অঙ্ক হয়ে গেল ইজিলি ভাবে। যদি তোমাদের অসুবিধা হয় তাহলে বারবার এই ভিডিওটি দেখবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। কোথাও যদি তবুও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কল করবে, তোমরা নিশ্চয়ই জানো আমার ফোন নাম্বার, আমাকে কল করবে, আমার কাছ থেকে জেনে নেবে। আশা করছি তোমরা এই সবটাই বুঝতে পারবে। এবার দেখো, এবার Q3 মানে কিউ এর মান এখনো বেরোয়নি, আমাদের কি বের করতে হবে না, Q3 মাইনাস Q1/2, তাহলে Q3 বেরিয়ে গেছে আর Q1 ওর পাশে বেরিয়ে গেছে, দেখো ওটা বিয়োগ করলে হয় 7.72। এবার লাস্ট ফিনিশিং যেটা করতে হবে সেটা হচ্ছে ভ্যালুস অফ ডেটা। তাহলে ক্যালকুলেশনে কি কি পেয়েছি আমরা, দেখো মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে এসডি, কোয়ার্টাইল ডিভিয়েশন মানে কিউডি। এখানে সাবজেক্ট কি ছিল, এডুকেশন, এখানে সাবজেক্ট তোমাদের আলাদা হতে পারে। এখানে মিন দেখো বসিয়েছি, মিডিয়ান বসিয়েছি, মোড বসিয়েছি, এসডি, কিউডি, কমপ্লিট। এই হচ্ছে তোমাদের এসএসসি 3 প্রজেক্ট। এবং এই প্রজেক্টে যে ক্যালকুলেশনগুলো করতে হবে, যে অঙ্কগুলো করতে হবে বা যে স্ট্যাটিস্টিক্সগুলো করতে হবে সেগুলো মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যান্ড কোয়ার্টাইল ডিভিয়েশন। ব্যাস এটুকুই, আর কিছু নেই। অসংখ্য ধন্যবাদ সকলকে, কারণ তোমরা সকলেই মনোযোগ দিয়ে নিশ্চয়ই শুনেছো, তাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, আর প্রজেক্টের খাতা নির্দিষ্ট টাইমের মধ্যে জমা দিও।